দাবি মেনে নেয় পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহার, বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার ঘোষণা, শিগগিরই পোশাক ও লোগো পরিবর্তন। শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরে হামলার অভিযোগ, গুজবও ছড়িয়েছে সমানতালে, পাহারায় শিক্ষার্থী ও মুসলিম সমাজ। গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেওয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা গুজব। গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি। এখানে হিন্দুদের উপরে বা কোন মন্দিরের উপরে আক্রমণ হয়েছে, এটা আমরা দেখি নাই। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আপত্তি নেই জাপার। যমুনা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জিএম কাদের, আস্থার সংকট হলে বাড়বে বিভেদ, জটিলতা। যেই সিস্টেমগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে, দেখে আসছে, ওই ধরনের সিস্টেমটা বন্ধ করার জন্য যদি ওরা থাকেন, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। ক্ষমতার পালা বদলে হামলার শিকার মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, ভেঙে ফেলা হয় 3 শতাধিক ভাস্কর্য, সপ্তাহ গড়ালেও হয়নি মামলা। যানবাহন নিয়ন্ত্রণ বাজার তদারকির পর এবার হাসপাতালের অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। রোগী ও স্বজনদের সাথে আলোচনা, মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ। মেডিকেল সার্টিফিকেট যারা তোলে তার থেকে আপনি তাদের থেকে টাকা নেন, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো ইয়া নাই, ঠিক আছে? জি আমার এখন আমি এইসব ব্যাপারে কোনো ইয়ে করতেছি। বদলে যাওয়া প্রেক্ষাপটে সারা দেশের মতো নতুন করে সাজছে নাটোর। দেয়ালে দেয়ালে গ্রাফিতি চিত্রাঙ্কন, শহর পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী শিক্ষার্থীরা। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, হামলায় আরও 22 জনের প্রাণহানি। দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত 75,000-এর বেশি ফিলিস্তিনি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 11 দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে বৈঠকে শেষে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুলিশ ও র্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐকমত্য পৌঁছান তারা। এই কমিশনের অধীনেই পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে। এই পোশাক পরে আর কাজ করতে চায় না বাহিনীর সদস্যরা। দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা করে পরিবর্তন করা হবে পোশাক এবং লোগো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আজ থেকে সবাই কাজে যোগ দেবেন। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে এর আগে তার কথা শুনবে সরকার, তারপর নেওয়া হবে ব্যবস্থা। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে থানাগুলো, সীমিত পরিসরে চলছে কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জেলার সব থানার কার্যক্রমের কি অবস্থা? পুলিশ সদস্যরা কি সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন কিনা? সবশেষ তথ্য জানাবেন। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর কোতোয়ালি থানায়। এটি গত 2 দিন হলো সীমিত পরিসরে তারা খুলেছেন এবং যেহেতু এটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে, অর্থাৎ চূড়ান্ত আন্দোলনের দিন কিন্তু এটি আসলে একেবারেই পুড়িয়ে দেওয়া হয়েছে। এটির যে মালামাল কিংবা গুরুত্বপূর্ণ নথি সেগুলো কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে এখন যে বিষয়টি হচ্ছে সংস্কার করা হচ্ছে। পুলিশ সদস্যরা ইতিমধ্যে যোগদান করেছেন, তারা প্রশাসন এবং যারা ছাত্র আন্দোলন করেছেন তারাও আসলে এসেছেন এবং তারা ধাপে ধাপে কিন্তু এই থানাটি পরিষ্কার করেছেন। এইভাবেই কিন্তু চট্টগ্রামের মোট 16টি থানা রয়েছে মহানগরীতে, তার মধ্যে 15টি থানায় তাদের যে কার্যক্রম সেটি আসলে সীমিত পরিসরে চালু করার চেষ্টা করছেন। আমি যদি কয়েকটি থানার কথা বলি, সেক্ষেত্রে পাঁচলাইশ থানা কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং তাদের যে জিডি করা কিংবা মামলা দেওয়ার বিষয়টি সেটিও তারা শুরু করেছেন। বাকি যে থানাগুলো সেটিও আসলে ধীরে ধীরে তারা স্বাভাবিক হচ্ছেন। যে বিশেষ করে যেসব থানা পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের পুলিশ সদস্যরা আসলে যোগ দিলেও সেখানে কোনো ধরনের সেবা কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। তার বাইরে
জেলাতেও আসলে 16টি থানা রয়েছে, সেই 16টি থানার বেশিরভাগই আসলে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং সব মিলিয়ে আপনি দেখছেন যে এই যে কোতোয়ালি থানা পুরোপুরি আসলে পুড়ে গিয়েছে। ফলে এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভবনের বাইরে একটি জায়গায়, যেখানে আসলে আগে সেবা প্রার্থীরা বসতেন, সেখানেই আসলে মূলত বসছেন যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেখান থেকেই তিনি আসলে কার্যক্রমটি আসলে পরিচালনা করেছেন। তারপরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা আসলে পুলিশ সদস্যদের সাথে আসলে নিয়মিত যোগাযোগ করছেন। এখন যে বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য, অর্থাৎ এই যে ধ্বংসযজ্ঞ কিংবা পুলিশের উপর আক্রমণ, হত্যা, এই যে থানা পুড়িয়ে দেওয়া, এইসব ঘটনায় পুলিশ সদস্যরা একেবারে ভেঙে পড়েছেন। তাদের মনোবল বৃদ্ধিতে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা নিয়মিত পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ রাখছেন এবং তারা বলছেন যে কোনো সদস্য যদি একেবারেই তারা ভেঙে পড়েন সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নিয়েই তাদের চিকিৎসা করা হবে। ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। দেশের বিভিন্ন জায়গায় হয় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। অগ্নিকাণ্ড, ভাঙচুরের ঘটনা ঘটে সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এসবের মধ্যে কিছু ঘটনা যেমন সত্য, তেমনি ছড়িয়েছে ভুল তথ্য এবং গুজব। এসব গুজব সামাজিক মাধ্যমে পেরিয়েছে দেশের গণ্ডি। সামাজিক মাধ্যম টুইটার বা এক্স, ফেসবুক মনিটরিং ও সরেজমিন ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। গণ আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপরই বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুরের খবর আসতে থাকে। ঢাকা জেলার ধামরাই উপজেলার সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আসলো সেই ভাঙচুর শুরু করলো। আমরা এই রুমের থেকে দৌড়ে ওই রুমে আসছি, তারপর ওই রুম বাইরে বাড়ি করছে, অনেক ভাঙাচুর করছে। মন্দির আমাদের গেটে তালা দেওয়া ছিল, জন্য মন্দিরে ঢুকতে পারে নাই। নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতির বাড়িসহ অন্তত 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় ঘটনার প্রমাণ মুছে ফেলতে সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। গেট ভেঙে ফেলা দিল, তখন আমরা সবাই বাইরে চলে গেলাম, বের হয়ে গেলাম। নিজের যান বাঁচানোর তো প্রয়োজন। বাড়ির মধ্যে ঢুকে আমাকে আবার আক্রমণ করে দিবেন, তুই বেড়া, তোকে শেষ করে দিব, তুই কত বড় বাড়িছে, এইসব বিভিন্ন কথা গালাগালি। আমি প্রাণ ভয়ে আমি লুকায় থাকি। আমাদের সব গ্রামের আশেপাশে যেসব লোকজন আছে তারা মিলে সকলেও আতঙ্কিত ভাবে আছে। তবে হামলার প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখছে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা। আমরা প্রত্যেক মন্দিরে আমরা কমিটি গঠন করে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকেও আসে হামলার খবর। সংখ্যালঘুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে করা হয়েছে লুটপাট। আমি সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন করছি যাতে আমরা নিরাপত্তাভাবে এখানে বসবাস করতে পারি। মেহেরপুরে হিন্দু ধর্ম প্রচার প্রতিষ্ঠান ইসকন মন্দিরে ও শহরের হালদার পাড়ায় সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। গত 5 আগস্ট বিকেল 5টার দিকে আমাদের মন্দিরে হামলা হয়। প্রায় 500 অধিক মানুষ এসে আমাদের মন্দিরে হামলা করেছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, শতাধিক স্থানে সংখ্যালঘুদের বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলা চালিয়েছে 10টি মন্দিরে। এই হামলাগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে লোকজন পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে এদের জায়গা জমিগুলো নানান জায়গায় জবরদখল করা হচ্ছে। এই খবরগুলো আমাদের কাছে আমরা পেয়েছি। গণ আন্দোলনে নেমেছিলেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। তারপরও সহিংসতা থেকে রক্ষা পাননি তিনি। ধানমন্ডির 32 নম্বরের পাশেই একটি বাড়িতেই থাকতেন তিনি। সে বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ में हिंदुओं को चुन चुन कर निशाना बनाया जा रहा है। তবে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক ও ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। तो कहीं उनके घरों को आग के हवाले किया जा रहा है। একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় লিটন দাসের বাড়িতে হাজির টিম যমুনা। আগুন দেওয়া তো দূরের কথা, একটি ঢিলও ছোড়া হয়নি তার বাড়িতে। আমার বাসা লিটন কুমার দাসের পাশেই আমাদের বাসা বলতে গেলে একটাই বাসা বলা চলে। এই যে একটা গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেওয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা গুজব। তার বাইরে কোনো কিছু হয় না, এটা মানুষের গুজব শুরু এই। এমনকি লিটন দাসও এক পোস্টে দাবি করেন তার বাড়িতে হামলা হয়নি।
যে বাড়িটি সামাজিক মাধ্যম এক্সে দেখানো হয়েছে সেটি মূলত নড়াইল 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোসের বাড়িতে হামলা চালানো হয়। এক্সে এই ভবনটিতে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে, কিন্তু যমুনা টিভির ফ্যাক্ট চেকে দেখা যায় এটি ছিল সাতক্ষীরার কলারোয়ার একটি রেস্টুরেন্ট। এর মালিক কলারোয়া উপজেলার যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা। আমার কলারোয়া রাজনৈতিক শত্রুতা আছে, যারা ফিরোজ আহমেদ স্বপন সাহেবের ভোটের আমি বিরোধিতা করেছি, উপজেলা ভোটে বলেন, তার শাশুড়ি ভোটে দাঁড়িয়েছিল, আমি একটা পক্ষ নিয়েছিলাম আলাদা পক্ষ, আমি ফেল করেছি। ওই সব বিভিন্ন কারণে আমার শত্রু শেষ নেই। একই সাথে সাতক্ষীরা জেলায় মন্দিরে মন্দিরে চলছে পাহারা ব্যবস্থা। গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি। শিবিরের কর্মীরা বা নেতৃবৃন্দরা বা আমাদের কাউন্সিলররা সবসময় আমাদের সহযোগিতা করতেছে, সবসময় আসতেছে। আসলে আমাদের এই সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির নিয়ে অনেকে আমার কাছে ফোন দিয়েছে এবং জানতে চাচ্ছে যে মায়ের বাড়ি ভেঙেছে কিনা দেশ বিদেশ থেকে। আসলে এটা গুজব। শরীয়তপুরের মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এটা আসলে কি জন্য করছে এটা এখনো বলতে পারতেছি না। দিঘির জমি নিয়ে পার্শ্ববর্তী কারোর সাথে ঝামেলা ছিল, সেই দিঘির উপরে কিন্তু মন্দিরটা করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে সেই আক্রোশের কারণে কি এইটা ভাঙচুর হইতে পারে কিনা? হয়তো একটু আক্রোশ তো থাকবেই, এটাই বাস্তব সত্য কথা। তবে গুজবও ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে। এখানে হিন্দুদের উপরে বা কোন মন্দিরের উপরে আক্রমণ হয়েছে এটা আমরা দেখি নেই। তবে রিউমার আমরা শুনছি যে মন্দির জ্বালাই দিছে, সেখান থেকে আবার আমরা আইনজীবীদের নিয়েও আমরা সেখানে গেছি, যাই দেখছি যে সেখানে জ্বালাইছে কিনা। পরে দেখছে না, এখানে কোনো আক্রমণ এরকম উদ্দেশ্যমূলক কোনো আক্রমণ এখানে হয়নি। রংপুরে বিভিন্ন স্থানেও মন্দির ভাঙচুরের খবর পাওয়া গেলেও পরে হিন্দু সমাজের দাবি সংখ্যালঘু হিসেবে কারো বাড়িতে হামলা চালানো হয়নি। সেদিন থেকে এই প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। এক্সের একাধিক পোস্টে দাবি করা হয় মুসলিম নারী হিন্দু নারীদের বেঁধে রেখেছে। যাচাইয়ে দেখা যায় ঘটনাটি ঘটে 17 জুলাই ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। আন্দোলনকারীরা ওই দিন 2 ছাত্রলীগের কর্মীকে বেঁধে রেখেছিল। এসব গুজবের কথাও স্বীকার করে হিন্দু নেতারা। যা কিছু আসছে তার মধ্যে হয়তো কিছু কিছু এরকম ভুয়া থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। ভারতের এক রাজনীতি বলছে 1 কোটি হিন্দু হলে বর্ডারে চলে আসতেছে। কোনো 1 কোটি হিন্দু কোথাও বর্ডারে গেছে? সারা বাংলাদেশে তো হিন্দুরা রয়েই গেছে, বর্ডার তো আর খুলে দেয় না কোনোদিন না। বিএসএফ যাবে, ওইখানে যাবে, ওপার থেকে কিছু লোক আসে, ভিডিও করবে, ছবি করবে, তারা বলবে এটা একটা রাজনীতি। হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছে মুসলিম সমাজ। মন্দির, বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় মিলেমিশে কাজ করছে সবাই। ধীরে ধীরে গুজব ও আতঙ্ক কাটিয়ে মন্দিরে আসতে শুরু করেছে পূজারীরাও। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত ও দৃশ্যমান হলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপত্তি নেই জাতীয় পার্টির। তবে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না বলে মনে করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন সরকারকে জনগণের প্রতিনিধি হতে হবে। এক্ষেত্রে আস্থার সংকট হলে অভ্যন্তরীণ বিভেদ ও জটিলতা বাড়বে। অর্থনীতি চাঙ্গা করা এই মুহূর্তে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন জি এম কাদের। তার সাথে কথা বলেছেন সহকর্মী লাভলি বিথি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কিন্তু কতদিন ক্ষমতায় থাকবে এই সরকার? এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দল 3 মাস পর নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু জাতীয় পার্টি এর সাথে একমত না। দলটির চেয়ারম্যান মনে করেন, আইন, প্রশাসন ও বিচার বিভাগ সংস্কার সহ অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিতে দীর্ঘ সময় প্রয়োজন। আওয়ামী লীগ এক দল, জনগণ এক দল, এইভাবে একটা পজিশন সৃষ্টি করেছিল, এটাকে ভেঙে ফেলতে হবে।
তবে রাষ্ট্র সংস্কারে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার উপর জোর দিয়েছেন জিএম কাদের। ওনারা যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন আমরা করব, তবে ওনাদেরকে এই সব প্রত্যাশা পূরণ করতে হবে অ্যাট দ্য শর্টেস্ট পসিবল টাইম। সঠিক ফুল টাইম গভর্নমেন্ট, ফুল টাইম সিস্টেম উইল হ্যাভ টু ফাংশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দিস ইজ অ্যান অ্যাবনর্মাল সিচুয়েশন, উই ওয়ান্ট টু গো টু দ্য নর্মাল সিচুয়েশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ওনাদের কিন্তু একেবারেই রাজনৈতিক শক্তিকে ইগনোর করে উনি বেশি দিন ওনাদের এটা টাইম নেওয়া ঠিক হবে না, কেননা রাজনৈতিক শক্তিগুলি চাইবে যে তারা মেইন রোলে চলে আসুক। জাতীয় পার্টি প্রধান বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সংস্কারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এক্ষেত্রে দ্রুত রূপকল্প না দিলে মানুষ হতাশ হবে, বাড়তে পারে সাংবিধানিক ও অভ্যন্তরীণ সংকট। কিন্তু সময়টা যে তারা কাজে লাগাচ্ছেন, তারা যে সঠিক পথে যাচ্ছেন, এটা তাদেরকে দৃশ্যমান করতে হবে। ওনারা অনেক বেশি সময় নিচ্ছেন, অন্য কাজ করছেন, এইসব দিক করছেন না, যেটার জন্য ওনাদেরকে আমরা আনলাম সেটা করছেন না। এই ধরনের যদি জনগণের মধ্যে একটা কোনো সময় সংশয় সৃষ্টি হয়, তাহলে ওনাদের জন্য আমি মনে করি টিকে থাকার সমস্যা হবে। রাজনৈতিক দলগুলি তখন সবাই মিলেই এটা প্রেশার দেবে, এবং সেই পরিপ্রেক্ষিতে যেই রকমই যতটুকুই হোক সেখানেই একটা নির্বাচন দিতে হবে। মন্ত্রণালয়ের কার্যক্রম মনিটরিংয়ে সহ উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, তবে তারা যেন অযাচিত হস্তক্ষেপ না করেন এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ জিএম কাদেরের। কে কোথায় ভাগ বাটোয়ারা, যেই সিস্টেমগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে দেখে আসছে, ওই ধরনের সিস্টেমটা বন্ধ করার জন্য যদি ওনারা থাকেন, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, তবে ইন্টারফারেন্স শুড বি লিমিটেড। যেটা সাবজেক্ট উনি বুঝেন সেইটুকুই ইন্টারফারেন্স করা উচিত। অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলো ওনারা হয়তো বুঝবেন না, ওনারা বোঝার চেষ্টা করতে হবে। আর যদি সব কথায় বাধা দিতে থাকেন তাহলে যে স্লো হয়ে যাবে সব। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। পরামর্শ দেন আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার। লোকগুলি যেন বুভুক্ষ না থাকে, ক্ষুধার্ত না থাকে, তার ব্যবস্থা করতে হবে। দুটো বড় চ্যালেঞ্জ। সকল বিশ্ববাসীর আমাদের এখন সমর্থন প্রয়োজন। কারো সমর্থন হারানোটা আমি মনে করি বড় ধরনের লস এখন বাংলাদেশের জন্য। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সংকটময় অবস্থা থেকে বের হতে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যে মুহূর্তে সমর্থন কমতে থাকবে, তো এই শক্তি কমতে থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে আজ প্রথম দিনে চলাচল করবে কেবল পণ্যবাহী ট্রেনগুলো। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সকাল 6:10 কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি পণ্যবাহী ট্রেন। সকাল 9টা নাগাদ ছাড়ার কথা রয়েছে আরও একটির। এদিকে গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বল্প দূরত্বে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে, আর বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেনগুলো। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আন্তঃনগর ট্রেনগুলোর নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দিলে সে শঙ্কা কাটবে বলে মনে করেন তারা। আজকে আমরা কন্টেনার চালাচ্ছি দুইটা, একটা অলরেডি চলে গেছে 6:10, আর একটা কল হলো আমাদের 8টা-9টা। এটা 8টা-9টা গাড়ি রেডি করতেছি আমরা চালানোর জন্য। এই দুইটাই ঢাকা থেকে যাবে। আর আমাদের সার্বিক নিরাপত্তা সবই দিক দিয়ে দেখতেছেন ভালোই, আমরা সবাই অ্যালার্ট আছি। এমনি নিরাপত্তার দিক দিয়ে কোনো কমতি নেই আমাদের। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাজীব আহমেদ। যাচ্ছি তার কাছে। রাজীব, এরই মধ্যে তো পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে এবং আমরা জানি যে ধারাবাহিকভাবে অন্যান্য ট্রেন চলাচল দ্রুতই শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে পণ্যবাহী আরেকটি ট্রেন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা 9টা বা 9:30 নাগাদ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে আজকে শুধু পণ্যবাহী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বা চিটাগাংয়ের উদ্দেশ্যে। আর কালকে থেকে শুরু হবে কমিউনিটি ট্রেনগুলো চালু হবে এবং আপনার 15 তারিখ থেকে, তার মানে 15 তারিখ থেকে আন্তঃনগর ট্রেনগুলো চালু শুরু হবে। কিন্তু আজকে বিকাল 5টা থেকে দেশের সবগুলো ট্রেনের কাউন্টারে অনলাইন এবং অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে। কিন্তু এখন এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপাতত যে পণ্যবাহী ট্রেনগুলো যাওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল 6:10 একটি ট্রেন, 602 একটি ট্রেন
পণ্যবাহী ট্রেন ছেড়ে গেছে এবং 604 9টা থেকে 9:30 নাগাদ ছেড়ে যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টেশনে যে নিরাপত্তার বিষয় বা তাদের কালকে থেকে কমিউনিটি এবং লোকাল ট্রেন চালুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার তারা সেই প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারা বলছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে কালকে কমিউনিটি এবং লোকাল ট্রেনগুলো চলবে এবং 15 তারিখ থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রাজীব, ধন্যবাদ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে দুদক এই মামলা প্রত্যাহারের আবেদন করে। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় হতে খালাস দেন। 2023 সালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি দখল করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন সব জনপ্রতিনিধিদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার সচিবালয়ে কর্মদিবসে সব উপদেষ্টাই মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দেন। সংকটময় সময়ে শপথ নেয়ার পর মন্ত্রণালয়ের প্রথম অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার। তাকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা, দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এর আগে তিনি বলেন, রাজনৈতিক দল নিয়ে আইন করা হচ্ছে, কোনো দল স্বৈরাচারী কায়দায় চলতে পারবে না। এখন যারা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য, তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিদেশে যেখানেই থাক ছাত্র জনতা হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্বের প্রথম দিনেই সিটি, পৌরসভা সহ জনপ্রতিনিধিদের কাজে যোগ দিয়ে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তাদেরকে তো আর চলে যেতে বলা হয় না, তো সুতরাং ফিরে আসতে আবার ডাকারও কোনো লিঙ্ক হিসাবে আসছে না আর কি। অবস্থা মানে চলমান হলে আবার যার যার দায়িত্ব তারা পালন করবে। অন্য উপদেষ্টারাও বলেন, দায়িত্ব চ্যালেঞ্জের, কাজ করবেন দুর্নীতি রোধে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে, মুরগি নিয়ে কাজ করছি, আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন কেয়ারটেকার গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। উপদেষ্টারা বলেন, সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই এখন তাদের অন্যতম প্রধান কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার সরকার বা শিক্ষার্থীরা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এখন একটা ফায়ার ফাইটিং জব চলছে উল্লেখ করে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দেন তিনি। সে কাজে সময় লাগবে আর তারপরই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানা যাবে বলে মত দেন তিনি। এবার উপদেষ্টা হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতি সামলাবেন তিনি। অনেক প্রত্যাশা এবং চেষ্টা করতে হবে তার যথাসম্ভব। গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়ের শুরুতেই জানান, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য। সব দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে মূল কাজ। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। প্রশ্নোত্তরে সরকারের মেয়াদ সম্পর্কে ধারণা দেন তিনি। এই মুহূর্তে তো আসলে একটা ফায়ার ফাইটিং জব চলতেছে, এটা আপনারা জানেন, অস্বীকার করে তো কোনো লাভ নেই। নির্বাচন করতে হবে অবশ্যই, এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে। কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে। একটা স্টেবিলিটি আসুক, দেশে একটা প্রোগ্রাম আসুক, সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসবে। কোনো বিশেষ দেশকে সুবিধা দেওয়ার অঙ্গীকার নেই বলেও জানান তৌহিদ হোসেন। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গও। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করুন। এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, আরব আমিরাতে সাজাপ্রাপ্তদের ফেরাতে কথা বলবেন সরকার প্রধান। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন, সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন। শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের সংখ্যা নির্ভুলভাবে করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বাংলাদেশে। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা প্রকাশ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বিশৃঙ্খল জনতার শাসন চলছে বাংলাদেশে, আর এই শাসনকে সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো ক্ষমতা নেই বলে সাক্ষাৎকারে অভিযোগ করেন জয়। এ সময় বিএনপির সাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করায় ভারতকে ধন্যবাদ জানান সাবেক আইসিটি উপদেষ্টা। মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কমপ্লেক্সে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। স্থানীয়রা বলছেন 3 শতাধিক ভাস্কর্য ভাঙা হয়েছে। দ্রুত কমপ্লেক্সটি পুনর্নির্মাণের দাবি তাদের। 1980 সালের পর মেহেরপুরের মুজিবনগর উপজেলায় 23 স্তম্ভ বিশিষ্ট স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। এরপর 96 সালে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে জমি অধিগ্রহণ করে মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাস ও স্মৃতি কেন্দ্রের কাজ শুরু করে। প্রতিষ্ঠা হয় কমপ্লেক্স। গত 5 আগস্ট সরকার পদত্যাগের পর রাতের আধারে শত শত ভাস্কর্য ভেঙে তছনছ করে দুষ্কৃতিকারীরা। সেই সাথে চলে লুটপাট। প্রথম পতাকা উড্ডয়ন করে, ওই সব পতাকা উড্ডয়ন ওর ভাস্করগুলো ভাঙা হয়েছে। এইদিকে দেখেন ফুল বাগানের এইদিকে এই সব ভাস্করগুলো ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর ভাঙা হয়েছে। কিন্তু এটা তো দেশের সম্পদ, এগুলো না ভাঙাটাই উচিত ছিল। ভাঙচুর হওয়া ভাস্কর্য ও কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতায় মাঠে নামে সামাজিক সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা। এগুলো আমাদের ছাত্রদের ভিতরে কেউ না, এবং ছাত্ররা এসব কাজগুলো করতেও পারে না। সব ছাত্রদেরকে ডেকে আমি মুজিবনগরটা পরিষ্কার করছিলাম, যে ধ্বংসলীলা ছিল, বিভিন্ন রকম মূর্তি ভাঙছে, কাজ ভাঙছে, লাইট ভাঙছে, এগুলো আমরা ক্লিন করছি। প্লাস আমাদের মেহেরপুরের সকল ছাত্র ভাইরা জানছে, ভাইরাও আসছিল, সকলে মিলে আমরা কাজটা পরিপূর্ণ করছি। আমরা চেষ্টা করছি যে আবার নতুন করে রং তুলির মাধ্যমে মুজিবনগরটাকে সুন্দর করে আমরা সাজাবো। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। কমপ্লেক্স পাহারার দায়িত্ব পালন করছেন আনসার
কর্মকর্তার সদস্যরা। বর্তমানে এখন কোনো আতঙ্ক নাই, আমরা খুবই এতে আছি। আমাদের পরে আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা যতদূর পারছি, আমরা এখানে যেহেতু আমরা নিরাপত্তার দায়িত্বে থাকি, আমরা নিরাপত্তা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। আগের থেকে আমাদের পরে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মেহেরপুরের মুজিবনগরে মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা। রোববার রাতে কেদারগঞ্জ বাজার থেকে মোমবাতি হাতে মুজিবনগর স্মৃতিসৌধ পর্যন্ত হেঁটে যায় শিক্ষার্থীরা। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয়। এতে শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ ও আনসার সদস্যরা অংশ নেন। এ সময় একটি বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই। এবার জানবো নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, আমরা জানি বেশ কয়েকদিন ধরেই কিন্তু পণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের দর এখন কোনটার কেমন দেখছেন এবং আপনি এই মুহূর্তে কোথায় কোন বাজারে আছেন? সোহার, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের উপশহর বাজারে এবং গতকাল থেকেই আমরা লক্ষ্য করছিলাম শহরের বিভিন্ন বাজারে গত কয়েকদিনের তুলনায় কিন্তু সবজির দাম, বিশেষ করে নিত্যপণ্যের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিছুটা কমেছে। আমরা এক সপ্তাহ আগেও দেখেছি যে বেগুন এই অঞ্চলে 100 টাকা কেজিতেও বিক্রি হয়েছে, করলা বিক্রি হয়েছে 120-130 টাকা কেজিতে। অন্যান্য অনেক সবজির দামই 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি পর্যন্ত ছিল, সেগুলোর দাম কিছুটা কমেছে। তবে এখনো কিন্তু সবগুলো সবজি 40 টাকার নিচে এসেছে এরকমটি নয়। আমরা আজকে বাজারে লক্ষ্য করলাম যে করলা আজকের বাজারে মোটামুটি 70-80 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকায়, পটল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। অন্যান্য যে সবজি রয়েছে বা শাক যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আগের তুলনায় কিছুটা দাম কমেছে। আমরা গতকাল সবজির যারা আড়তদার রয়েছেন, পাইকার রয়েছেন, তাদের সাথে কথা বলছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন, আগে যেরকম পথে পথে চাঁদাবাজির শিকার হতে হতো তাদেরকে, যে কারণে একেবারে মোকাম থেকে বাজার পর্যন্ত যেতেই এক একটা সবজির দাম কখনো দ্বিগুণ, কখনো দ্বিগুণের কাছাকাছি হয়ে যেত। সেই পরিস্থিতিটি এখন নেই। তবে যেহেতু বর্ষাকালে এই অঞ্চলে সবজির উৎপাদন কিছুটা কম থাকে, বাজারে সবজির যোগানটা কম থাকে, যে কারণে কিছুটা বা একটু সরবরাহ ঘাটতি থাকার কারণে কিন্তু দাম একটু বাড়ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী হয়তো 2-1 সপ্তাহের মধ্যে বর্ষার এই প্রকোপটা খানিকটা কমলে হয়তো সবজির দাম আরও কিছুটা সহনীয় পর্যায়ে আসবে, এরকমটা কিন্তু এই অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন। সোহার। সুজন, ধন্যবাদ আপনাকে বাজার পরিস্থিতি জানানোর জন্য। সড়কে শৃঙ্খলা ফেরানো, বাজার তদারকির পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করতেও মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে তারা কথা বলছেন রোগী ও স্বজনদের সাথে। উঠে আসছে নানা অনিয়ম, দুর্ভোগের চিত্র। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে সেবা নিয়ে রয়েছে নানান অভিযোগ। দরিদ্র মানুষের প্রধান ভরসার এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে জনবল সংকট সহ রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা সবার। সেই লক্ষ্যে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন শিক্ষার্থীরা। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সময় মতো চিকিৎসক না পাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন সেবাপ্রার্থীরা। এখন ডাক্তার দাঁড়াইতে আসি, এখানে কোনো ডাক্তার নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। অ্যালার্জি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, উনি এখন আসেনি। শুধু ট্যাবলেটটা দিছে আর সবগুলো বাইরে থেকে আনা হয়েছে। ইনজেকশন 5-6 হাজার টাকার উপরে গেছে খরচ। আমাদের এখানে বড় ডাক্তাররা বেশিরভাগ সময় দেয় প্রাইভেট হসপিটালে। হাসপাতাল সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদ ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তারা। মেডিকেল সার্টিফিকেট যারা তোলে তাদের থেকে টাকা নেয়। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু আছে ওদের দ্বারা হয়তো নিতে পারে,
এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো ইয়া নাই, ঠিক আছে? এটা পদক্ষেপ নেওয়ার তো দায়িত্ব জি আমার। কি নিয়েছেন আপনি এতদিন? এখন আমি এইসব ব্যাপারে কোনো ইয়া করতেছি। আপনি যদি এটা দায়ভার নিতে না পারেন, ঠিক আছে, না চান, আমরা চাই আপনি খুব দ্রুত সম্ভব আপনার পদটা এখান থেকে স্থগিত দিয়ে আমি চলে। এরকম অভিযোগ আছে যে একজন মানে যিনি মেইন ডাক্তার উনি নাই, ওনার পরিবর্তে আরেকজন চিকিৎসা দিয়ে ওই মেইন ডাক্তারের সিলটা দেওয়া হয়েছে। হাসপাতালে কিছু অব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তত্ত্বাবধায়ক। কোনো রুগী যদি আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে, স্যার এটা আমাদেরকে এত টাকার এইগুলো ওষুধ লিখেছে বাইরে, আমরা আল্লাহ চাই তো সেটা সঠিক অভিযোগ পাইলে এগেইনস্টে আমরা তদন্ত করব ইনশাআল্লাহ। জামালপুর জেনারেল হাসপাতালেও রোগী ও স্বজনরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অনিয়ম অব্যবস্থাপনা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে 7 দিনের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি একটাই, তারা পর্যাপ্ত ওষুধ চাই, পর্যাপ্ত খাবার চাই, সরকার থেকে খাবার ব্যবস্থা তাদের দেওয়ার জন্য খুবই কম, আর পরিবেশ ভালো না। আমরা 1 সপ্তাহ পর আবার আসবো, যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না হয়, ওষুধ সরবরাহ যদি ঠিকমতো না দিতে পারে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ অনেকেই এখনও কাতরাচ্ছেন হাসপাতালে। চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারগুলো। অনেকের ক্ষত গুরুতর হওয়ায় সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সপ্তম শ্রেণী পড়ুয়া কামরুল হাসান আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গত কয়েকদিন ধরে কুমিল্লা মেডিকেলের এই শয্যাতেই কাটছে তার সময়। কবে সুস্থ হবে আর কবে ফিরতে পারবে স্কুলের বন্ধুদের কাছে তা এখনো অজানা। আমরা কিছু নেই অস্ত্র আমরা কিছু নেই তো হেরা মানে আমার থেকে ছোট ছোট বলাবাদ মানে গুলি চালাইতেছে। তা আমিও গেছিলাম আন্দোলনে, মানে ছাত্র দলের আন্দোলনে গেছিলাম, তারপর আমার পুলিশে গুলি করছিল। গেল 5 আগস্ট কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় কামরুল। সেই থেকেই ধার দেনা করে তার চিকিৎসা চালাচ্ছে পরিবার। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় কিভাবে মেটাবে তা নিয়ে চিন্তিত দরিদ্র কামরুলের মা। 6টার দিকে খবর পাইয়া তখন আমার বারাটির ছেলে এরপরে হেরে মেডিকেল নিয়ে আসছে। টাকা লাগে মনে করেন পারি না, হেরা রাত্রে চিকিৎসা করতে পারি না, এভাবে চিকিৎসা চলছে না। পরের দিন সকালে আমি দাঁড় করে আইন না সবার থেকে, তখন হেরা চিকিৎসা চালাইতেছি। চিকিৎসকরা জানান গুলির আঘাতে পায়ের হাড় ভেঙেছে কামরুলের। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। যেখানে বুলেটটা বিদ্ধ হয়েছে সেখানে পা ভাঙা আছে, তো সেটা আমরা আমাদের যে অর্থোপেডিক্স যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, তাদের মতামত নিয়েছি, তার অপারেশন করেছে এবং এখন অন ট্রিটমেন্টে আছে। সরকারিভাবে এই হাসপাতালের সকল সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়েছে। এই ছেলেটার চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে এবং তাকে সর্বত্রভাবে সকলের সহযোগিতা প্রয়োজন হবে। শুধু কামরুলই নয়, হাসপাতালের তথ্য মতে গেল কদিনের সহিংসতায় গুলিবিদ্ধ অন্তত 200 জনকে চিকিৎসা দিয়েছেন তারা। এর মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। জারিন অনি, যমুনা নিউজ। দেশ সংস্কারের ধারায় নাটোর শহরকে সাজাতে ব্যস্ত শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে নতুন করে আঁকা হচ্ছে গ্রাফিতি। ফুটে উঠছে আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে স্থান পাওয়া যমুনা টেলিভিশনের প্রতি ভালোবাসা। শৃঙ্খলা আর পরিচ্ছন্নতাও আছে উদ্যোগ। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সবার চোখে। বনলতা সেনের শহর নাটোরকে ঢেলে সাজাতে ব্যস্ত তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের স্বপ্নের প্রতিচ্ছবি তুলির আঁচড়ে স্থান পাচ্ছে দেয়ালে দেয়ালে। বাঙালির অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আবু সাইদ আর মুগ্ধদের ত্যাগ বৃথা যেতে দেবে না ছাত্রছাত্রীরা। নতুন এই স্বাধীনতাকে রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়। এখানে কোনো না কোনো কাজের মাধ্যমে আমাদের নাটোরকে সুন্দর করার চেষ্টা করতেছে। কেউ এখানে রাস্তাঘাট পরিষ্কার, কেউ গ্রাফিতি, আবার কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দেশটা এখন আমাদের মনে হয় আমরা সফলভাবে দেশকে এবং আমাদের জেলাকে জাতির সামনে তুলে ধরতে পারবো। বিজয়টা অর্জন করেছি এবং যেই ইতিহাসটা গড়েছি এবং আমাদের মনের ভিতর যেই ভাবটা প্রকাশ হচ্ছে সেটাই কিন্তু আমরা এই দেয়ালে আমরা প্রতিফলিত করতেছি। গ্রাফিতিতে উঠে এসেছে প্রতিবাদ, প্রতিরোধ, আশা আর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সাথে টিম যমুনার প্রতি অকৃত্রিম ভালোবাসা। ওড়না
অন্যান্য টিভি যেরকম শুরুর দিক থেকে বাতাবি লেবু নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যমুনা টিভি আসল সত্য ঘটনাগুলো জনগণের সামনে ধরেছে। অনেক কষ্ট করছে যমুনা টিভি আমাদের জন্য, তাই যমুনা টিভিকে আমরা অনেক রেসপেক্ট। অন্যান্য যেসব টিভি চ্যানেল ছিল সেই টিভি চ্যানেলগুলো আমাদের সব খবর ভালো মতো প্রকাশ করে না, কিন্তু যমুনা টিভি সবসময় যেটা ঘটেছে সেইটাই আসলে আমাদের কাছে তথ্যগুলো প্রকাশ করেছে। যমুনা টিভির জন্য হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের ইউথের নতুন যে হচ্ছে একটা চেতনা জন্মাইছে বা হচ্ছে যে ভালোবাসাটা জন্মাইছে, এটা কখনো ভাঙার নয়, এটা থাকবে, এটা চিরকাল থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, প্রত্যাশা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের। শুধুমাত্র নাটোর স্কুলে বা কলেজের শিক্ষার্থীরা নাই, নাটোরে যাদের বসবাস, নাটোরে যাদের নারী পুতা, এই নাটোরকে যারা আরও সুন্দরভাবে দেখতে চায় তারা এখানে সবাই চলে আসছে। এই স্বাধীনতা, এখন আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতাটা উপভোগ করতে এবং স্বাধীনতা নাটোরকে আরও সংস্কারমূলক কাজে আগায় নিয়ে যেতে। জেলার ট্রাফিক নিয়ন্ত্রণেরও হাল ধরেছে শিক্ষার্থীরা। শৃঙ্খলা রাখতে সড়কের মোড়ে মোড়ে তদারকি, বাজারে অনিয়ম নিয়ন্ত্রণ আর নগর পরিচ্ছন্ন রাখতেও কাজ চলছে অবিরাম। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এ সময় শিক্ষার্থীদের সাহসিকতা, মনোবল, দেশপ্রেম আর রাজনৈতিক চিন্তার প্রশংসা করেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। বিকেলে 20টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথে একটি বৈঠক হয় যমুনা গ্রুপের কনফারেন্স রুমে। শিক্ষার্থীরা যমুনা গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়, বলেন আন্দোলনের সময় যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও নিরপেক্ষতায় যে ভূমিকা পালন করেছে তা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অন্যতম নজির স্থাপন করেছে। পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর সবাইকে নিয়ে কেক কাটেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও শেখ আব্দুল ওয়াদুদ। এর আগে যমুনা টেলিভিশনের নিউজ রুম পরিদর্শন করে সমন্বয়করা। যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের সাথে কিছু সময় কাটান তারা। বিসিবিতে ফিরতে আগ্রহী সৈয়দ আশরাফুল হক। কাজ পরিচালনার জন্য নতুন করে পরিচালক নির্বাচন ও বোর্ড গঠন জরুরি বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক এই সাধারণ সম্পাদক। সৎ ও কার্যকর সংগঠকরা বিসিবিতে এলে দেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে বিশ্বাস তার। ক্রিকেটের মানোন্নয়নের জন্য ক্রিকেট কাঠামোতেও পরিবর্তন আনার কথা বলেছেন আশরাফুল হক। বিসিবিতে কি হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বিসিবি যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই আইসিসির নিয়ম মেনেই বিসিবিতে হবে পরিবর্তন। বিসিবির কাজ পরিচালনার জন্য নতুন করে পরিচালক ও বোর্ড গঠন জরুরি বলে মানছেন ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। পরিবর্তন হলে ফিরে আসতে চান, কাজে লাগাতে চান নিজের অভিজ্ঞতা। বিসিবি নিডস টু বি রিফর্ম, ন্যাচারালি ইট নিডস টু বি রিফর্ম। ওরা যদি মনে করে যে আমি কাজের হতে পারি, আমাকে দিয়ে ক্রিকেটের উন্নতি হতে পারে বাংলাদেশে, তাহলে আমি দেশের জন্য আই এম অলওয়েজ উইলিং টু কাম ব্যাক অ্যান্ড জয়েন। বাংলাদেশের ক্রিকেটকে বিগত 2 দশক ধরে দেখছেন এই সংগঠক। বলছেন পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী, তাই পরিবর্তন খুব জরুরি, দরকার দ্রুত পরিকল্পনার বাস্তবায়ন। আমরা ধরো টেস্ট স্ট্যাটাস অর্জন করেছি 2000 সনে, আজকে তো 2024 সন। 24 বছরে আমি তো কোনো উন্নতি দেখলাম না আমাদের পারফরমেন্সে। হ্যাঁ, আমাদের কাঠামো ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট দেন আমাদের যে খেলার মাঠের কোনো বৃদ্ধি হয় নাই, বাড়েনি। আমি যেটা মনে করি আমাদের পরিকল্পনার অভাব আছে। পরিকল্পনা যদি থাকেও কিছু তো ওটার কার্যকর করার অভাব আছে। নোবডি ইজ ডেলিভারিং ইট আর কি। শত কার্যকর সংগঠকদের আনলে দেশের ক্রিকেট এগিয়ে যাবে, বোর্ডের রিজার্ভে থাকা টাকা পয়সারও যথাযথ ব্যবহার হবে। সৎ লোকরা হলো ওয়ান অফ দি মেইন ক্রাইটেরিয়া ফর বিং পার্ট অফ দি বিসিবি, বিকজ বিসিবির এখন অনেক অর্থ আছে। এটাকে যদি ঠিক কাজে না লাগানো যায়, ঠিকভাবে জাস্টিফায়াবলি, ট্রান্সপারেন্টলি এবং উইথ টোটাল অ্যাকাউন্টেবিলিটি, তাহলে আমাদের দেশের ক্রিকেটের এবং ক্রিকেটের মান উন্নতি হবে। যদি কর্মকর্তারা যদি একটা নির্দিষ্ট দিকে যায়, তাহলে নিচের স্থলের লোকরাও কিন্তু ওইভাবে চলবে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।
গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত আরও ২২ ফিলিস্তিনি। তেল আবিবের চলমান অভিযানে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪০,০০০। ফিলিস্তিনের কেন্দ্রীয় ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী গত ১০ মাসে উপত্যকার ১.৮% মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৫% বয়স ৩০-এর নিচে। খান ইউনিসে তৃতীয় দফার মতো চলছে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান। অঞ্চলটির একের পর এক অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে তেল আবিব। তবে পর্যাপ্ত সময় না দিয়েই চালানো হচ্ছে হামলা। UNRWA জানিয়েছে গত কয়েকদিনে গাজার দক্ষিণাঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে ৭৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। উগান্ডার রাজধানী কাম্পালায় ময়লার ভাগাড় ধসে পড়ার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। টানা দুদিনের বৃষ্টিপাতে গত শুক্রবার ধসে পড়ে কিতিজি নামের ওই ময়লার ভাগাড়। এতে মাটি চাপা পড়ে নিকটবর্তী এলাকার বহু ঘরবাড়ি ও গবাদি পশু। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় অনেক বাসিন্দার। মর্মান্তিক এ দুর্ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজের সংখ্যা অগণিত। এখন উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বের করছেন একের পর এক মরদেহ। রেড ক্রস ও সরকারের যৌথ প্রচেষ্টায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভূমিধসে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ। কাম্পালার কিতিজি ময়লার ভাগাড়ে ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছেন হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের আপাতত তাঁবুতে থাকার ব্যবস্থা করেছে উগান্ডার রেড ক্রস। পণ্য পরিবহনে এবার নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করল চীন। রোববার সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেইজিং। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি চীনের সবচেয়ে বড় আকাশযান বলেও দাবি করা হয়। এটি প্রায় ২ টন সমপরিমাণ ওজন বহনে সক্ষম। আকাশযানটিতে রয়েছে বিশাল আকৃতির টুইন ইঞ্জিন। মাত্র ৪.৫ মিটার উচ্চতার ড্রোনটি দিয়ে সহজেই মালামাল লোড আনলোড করা যাবে। আকাশপথে পণ্য পরিবহনের নতুন দ্বার উন্মোচন করেছে এটি দাবি কর্তৃপক্ষের। প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেম যাচাই করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক ধ্বংসযজ্ঞের মাধ্যমে সক্ষমতার জানান দিচ্ছে KN-23 মিসাইল। কিয়েভে সাম্প্রতিক রুশ হামলার পর আবারও আলোচনায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রটি। দুর্গ কিংবা স্থাপনা কোনো কিছুই টিকতে পারেনি স্বল্প পাল্লার এই মিসাইলের আঘাতে। KN-23-র হামলায় মুহূর্তে ধ্বংস হয়ে যায় ইউক্রেনের বিশাল এলাকা। রাশিয়ার ইস্কান্দার মিসাইলের আদলে তৈরি উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার KN-23 মিসাইল কম দূরত্বের টার্গেটকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এটি। 2019 সালে সর্বপ্রথম KN-23 ক্ষেপণাস্ত্রটিকে প্রকাশ্যে আনে কিম জং উনের দেশ। দাবি করা হয় এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর একটি। 7.5 মিটার দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 3,500 কেজি, যা বহন করতে পারে 500 কেজি ওজনের পেলোড। নিউক্লিয়ার, কেমিক্যাল কিংবা কনভেনশনাল যে কোনো ধরনের ওয়ারহেডই বহন করা যায় মিসাইলটিতে। একবার লক্ষ্যে পৌঁছলে যা মারাত্মকভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সলিড কম্পোজিট চালিত KN-23 মিসাইলের পাল্লা আনুমানিক 690 কিলোমিটার, যা নিয়ন্ত্রণ করা যায় স্যাটেলাইটের সাহায্যেও। দ্রুতগতির মিসাইলটি অনেকটাই নির্ভুলভাবে আঘাত হানে লক্ষ্যে। KN-23 মিসাইলটির রয়েছে আরও কয়েকটি সংস্করণ, যেগুলোতে 2.5 টন ওজনের পারমাণবিক বোমাও বহন করা যায়। অনিক রহমান, যমুনা নিউজ। এখনকার মতো এই ছিল যমুনা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।